আসসালামু আলাইকুম। আজকে আমরা ডেভেলপমেন্ট ইকোনমিক্সে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট চ্যালেঞ্জেস। ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ, কী কী চ্যালেঞ্জেস আছে যেগুলো সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা অন্তরায়, একটা বাধা, একটা লিমিটেশন, যেটাকে আমরা ওভারকাম করার চেষ্টা করতে পারি। কিন্তু আমরা প্রথমে কি চ্যালেঞ্জেস করতে চলে যাব? উত্তর হচ্ছে না। আমাদেরকে প্রথমে জানতে হবে এসডি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট আসলে কি। এমনি যদি আমরা কোনো শব্দের মাধ্যমে এটাকে ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা বলতে পারি সাস্টেনেবল হচ্ছে টেকসই। আপনারা গভর্নমেন্টের যে সমস্ত সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্ল্যান দেখবেন, যে সমস্ত প্রচারণা গভর্নমেন্ট এবং আদার ইনস্টিটিউশন চালায়, ওখানে দেখবেন সাস্টেনেবল শব্দের অর্থ বাংলায় টেকসই। টেকসই মানে যেটা টিকে, অনেকদিন টিকবে। যেমন আমরা একটা জামা কিনলে বলি এটা টেকসই, 2 বছর পরতে পারলাম। একটা গাড়ি কিনলাম বলি এটা 1 বছর চললো, 10 বছর চলবে, এরকম একটা ধারণা। ঠিক তেমনি গভর্নমেন্ট ধরে নেয় যখন আমরা কোনো একটা ডেভেলপমেন্ট করবো, ডেভেলপমেন্টটা সহসা ধসে যাবে না, অনেক দিন ফাংশন করবে, অনেক দিন এই টেকসই ডেভেলপমেন্টের একটা বেনিফিট মানুষ পাবে। এই জন্য গভর্নমেন্ট এটাকে বলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন। গ্রোথ এবং ডেভেলপমেন্ট কিন্তু ভিন্ন শব্দ। গ্রোথ মানে হচ্ছে প্রবৃদ্ধি, আর ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নয়ন। গ্রোথের সাথে ডেভেলপমেন্টের সবচেয়ে বড় পার্থক্য ছিল, গ্রোথে একটা কিছু উৎপাদন হয়, আউটপুট জেনারেট হয়, কিন্তু কোনো টেকনোলজির ব্যবহার হয় না। আর ডেভেলপমেন্টে আউটপুট জেনারেট হয়, একটা রেজাল্ট পাওয়া যায়, সহসা সেখানে টেকনোলজিরও ব্যবহার হয়। যেমন মালয়েশিয়াতে 1 একর জমিতে যদি ধান চাষ হয়, বাংলাদেশে যদি হয়, বাংলাদেশেরটা কথার কথা গ্রোথ বা প্রবৃদ্ধি, এটা ডেভেলপমেন্ট না। কারণ আমরা আফটার স্থানীয় দেশীয় প্রযুক্তি, অনুন্নত মানের সার এবং লাঙল কোদাল দিয়ে চাষ করেছি, কিন্তু পাওয়ার টিলার, পাওয়ার জোন দিয়ে চাষ করছে মানুষের। সুতরাং তারা চাষাবাদে একটা প্রযুক্তি বা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টকে ইউজ করার ফলে তাদের উৎপাদনকে আমরা বলবো ডেভেলপমেন্ট। কিন্তু বাংলাদেশের একই একর জমিতে একই পরিমাণ শস্য উৎপাদন হলেও আমরা সেটাকে বলবো গ্রোথ। সুতরাং ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ ইকুয়াল টু গ্রোথ প্লাস টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। ওকে, যাই হোক, আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জেস করার আগে সাস্টেনেবল ডেভেলপমেন্ট শব্দটার একটা অর্থ জানলাম। এখন আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টটাকে যাতে ভালো করে একটু বুঝতে পারি, ওই জন্য এটার বিষয়ে একটু বলি, তারপর আমি চ্যালেঞ্জেসটা বলি। এখন পুরো দুনিয়াতে চিন্তা করা হয় ট্রিপল বটম লাইন। ট্রিপল বটম লাইন পুরো দুনিয়ায় চিন্তা করা হয়, ট্রিপল বটম লাইন। এখন ট্রিপল যেহেতু বলা হচ্ছে, হ্যাঁ, ট্রিপল মানে 3। ওরা বলে 3 হচ্ছে 3P। 3P কি? একটা হচ্ছে পিপল, একটা হচ্ছে প্ল্যানেট, একটা হচ্ছে প্রফিট। এটা খুব বিখ্যাত কনসেপ্ট, হ্যাঁ, ট্রিপল বটম লাইন কনসেপ্ট। বলা হয় যে পুরো দুনিয়াতে কোনো গভর্নমেন্ট কোনো প্রোডাকশন করুক বা কোনো বেসরকারি প্রতিষ্ঠান কোনো প্রোডাকশন করুক, মিল, কলকারখানা, ফ্যাক্টরি, সেটা যেভাবেই চলুক না কেন, সেটা হবে মানুষের জন্য। গভর্নমেন্ট সার্ভিস দিবে, প্রাইভেট প্রতিষ্ঠান কিছু উৎপাদন করবে, প্রাইভেট ফোন কোম্পানি, ট্রান্সপোর্ট সিস্টেম, প্রাইভেট সার্ভিসেস, প্রাইভেট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তারা মানুষকে সেবা দিবে। গভর্নমেন্ট যে সমস্ত সার্ভিস দিবে, গভর্নমেন্টের তরফ থেকে রেলওয়ে সার্ভিস, হসপিটালের সার্ভিস বা আদার যে কোনো সার্ভিস, অডিট সার্ভিস, ওয়াসা, পিডিবি, বিদ্যুৎ, গ্যাস, এই সমস্ত সার্ভিসগুলো মানুষ পাবে। সুতরাং কোনো একটা সার্ভিসের লক্ষ্য হচ্ছে মানুষ যেন সেটা কমপ্লিট করতে পারে, আর মানুষ হচ্ছে পিপল। পুরো দুনিয়ার মানুষের জন্যই সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠান সার্ভিস প্রদান করবে। তো এই জন্য তারা যেটা পাবে সেটা হচ্ছে প্রফিট। প্রাইভেট অর্গানাইজেশনের মুখ্য উদ্দেশ্য কিন্তু প্রফিট ওরিয়েন্টেশন, কিন্তু পাবলিক অর্গানাইজেশন বা জনগণের জন্য যে সমস্ত প্রতিষ্ঠান কাজ করে, সরকারি প্রতিষ্ঠান, সেগুলোর মুখ্য উদ্দেশ্য কিন্তু টাকা ভোগ করা না, তাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, জনকল্যাণ করা। প্রাইভেট হলে মুনাফা অর্জন,
আর যদি সরকারি হয় তাহলে সেটা জনকল্যাণ। যেমন আপনি দেখবেন বাংলাদেশের অনেক অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে রেলওয়েকে আমরা চিনি। রেলওয়ে কিন্তু আমরা সিট পাই না বসার জন্য, তাই না? এত টিকিট বিক্রি হওয়ার পরও এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান, তার ভিতরে অনেক দুর্নীতি আছে, ঠিকভাবে সচলতা নাই। কিন্তু গভর্নমেন্ট ওইভাবে চাইলেও প্রফিট ওরিয়েন্টেশন এখানে করবে না, এটাকে প্রাইভেট খাতেও সে ওভাবে দিবে না, সে চাইলে কিছু জিনিস তার হাতে থাকবে। আপনারা দেখবেন যে অনেক জায়গায় সরকারি প্রতিষ্ঠান এত বেচা বিক্রি হয়, তবু ওখানে ঋণের বোঝা, প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠান থেকে হয়তো ঋণ করবে, সে ঠিক মতো অডিট করে না, গভর্নমেন্টকে ঠিক মতো রাজস্ব দিতে পারে না। গভর্নমেন্ট এগুলো নিয়ে ওরকম চিন্তিত না, আবার চিন্তিত, কিন্তু এদের মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন না, এদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা। কিন্তু প্রাইভেট অর্গানাইজেশন যারা কোনো একটা সার্ভিস দিচ্ছে, তারা কিন্তু সবসময় একটা প্রফিট মেকিং থিমের মধ্যে থাকে, এই জন্য তারা প্রফিট হান্টার, প্রফিট তাদের হতেই হবে, কারণ এটা জনকল্যাণার্থে সে চালাচ্ছে না, ওই অর্থে প্রফিট হচ্ছে তার মুখ্য উদ্দেশ্য। এখন পিপল যাতে ক্ষতিগ্রস্ত না হয়, একটা প্রতিষ্ঠান যেন কাজ করে কিছু টাকা প্রফিট পায়, এবং একটা সেম টাইম প্ল্যানেটের যেন কোনো ক্ষতি না হয়। যখন এইভাবে মানুষ একটা কথাকে চিন্তা করবে, তখন সেটা হবে 3P কনসেপ্ট, যেটা আরেক নাম, অপর নাম হচ্ছে ট্রিপল বটম লাইন কনসেপ্ট। এখানে ট্রিপল মানে তিনটা দিয়ে সমষ্টি, 3Ps। ওকে, যেমন মার্কেটিং আপনারা পড়েন 4P, তাই না? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। যেমন ম্যানেজমেন্টে ম্যাকিনসের স্ট্র্যাটেজিতে 7টা আছে, স্ট্রাকচার, স্ট্র্যাটেজি, সিস্টেম, স্টাফ, শেয়ার ভ্যালুস আর অনেক কিছু আছে। যেমন বিজনেস রিসার্চের ক্ষেত্রে আছে 3টা WH কোয়েশ্চেন, হোয়াট টু রিসার্চ, when টু রিসার্চ, হাউ টু রিসার্চ। যেমন ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের বলা হয় 6M, মানি, মার্কেট, মেথড, ম্যাটেরিয়াল, এরকম 6টা M বলা হয়। অ্যাকাউন্টিংয়ের 3টা C, কস্ট, কনজারভেটিজম, কনসিস্টেন্সি। এরকম অনেক কিছু আছে, বিভিন্ন সাবজেক্টে একটা থিম থাকে। তো সাস্টেনেবল ডেভেলপমেন্টের থিম হচ্ছে 3টা, একটা পিপল, একটা প্ল্যানেট, একটা প্রফিট। আমি উৎপাদন করবো, আমি প্রফিট নিব, আমার প্রোডাক্টটা কনজিউম করবে পিপল, একটা সেম টাইম আমার প্ল্যানেটের কোনো ক্ষতি হবে না। এখন আমি একটা বড় ইট ভাটা দিলাম, দেখা গেল আশপাশে সব বৃক্ষরাজি মরে যাচ্ছে, আশপাশে ফসল উৎপাদন কমে যাচ্ছে, তাহলে আমার এই বিজনেসটা কিন্তু এই উৎপাদন প্রক্রিয়া সাস্টেনেবল কিছু না। বুড়িগঙ্গার পাড়ে এই যে ট্যানারি শিল্প ছিল, সেটাকে সরিয়ে হিমায়ত করে দেওয়া হলো, সমস্ত ট্যানারির পর্যায়ে বুড়িগঙ্গা নদীতে যেত, ব্যবসায়ীরা একটা লাভের মুখ দেখলো, এখানে পিপল একটা প্রোডাক্ট পেত হয়তো প্রসেস করে, প্রফিট ব্যবসায়ীরা পেত, কিন্তু প্ল্যানেট কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছিল, কারণ বুড়িগঙ্গা নদী খুব হুমকির মুখে ছিল, এখন আছে। এইভাবে একটা প্রতিষ্ঠান যখন ব্যবসা করে, যেমন মাদক দ্রব্য, এটাও এক ধরনের ড্রাগ শিল্পের মতো প্রোডাকশন হচ্ছে না, ইয়াবা একটা ট্যাবলেট না, ট্যাবলেট নিশ্চয়ই একটা প্রসেসে, একটা মেশিনারিতে প্রডিউস হচ্ছে, হ্যান্ড মেকিং না। তাহলে দেখেন, এই যে উৎপাদনটা কালোবাজারিরা করছে মার্কেটটাকে নষ্ট করার জন্য, মানুষদের মধ্যে নেগেটিভিটি ছড়াচ্ছে, এগুলো কি আলটিমেটলি প্ল্যানেটের জন্য ভালো, পিপলের জন্য ভালো না? তাহলে এটা সাস্টেনেবল হবে কখনো? হবে না। সুতরাং সাস্টেনেবল কনসেপ্টটি হচ্ছে মানুষ যেন ভালো প্রোডাক্ট পায়, মানুষ যেন খেতে পারে, অর্গানাইজেশন যেন ভালো প্রফিট করে, তারা যেন টিকে থাকে, আর প্ল্যানেট যেন কখনো সাফার না করে। প্ল্যানেট সাফার করলে আলটিমেটলি পুরো সিস্টেমটাই কলাপস করে যাবে। যেমন অনেক সময় ক্লাইমেটের অনেক বিরূপ দিয়ে দেখি আমরা, ওগুলোর জন্য অনেক কিছুকে দায়ী করি, কোনো স্টেপ নেই না, তো এগুলো ঠিক না, কারণ প্ল্যানেট যদি ক্ষতিগ্রস্ত হয়, আমাদের এক্সিস্টেন্সটাই হুমকির মুখে পড়ে যাবে। সো বলা হচ্ছে যে চ্যালেঞ্জেস ফর এসটি, তার মানে সাস্টেনেবল ডেভেলপিং ইন ডেভেলপিং কান্ট্রিজ, আমাদের মতো দেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সার্কভুক্ত দেশগুলো, এই সমস্ত দেশে ডেভেলপিং কান্ট্রিজগুলোর মধ্যে আমার সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে আমরা ফর্ম করবো, এটার পিছনে চ্যালেঞ্জেস কি কি বাধা আসতে পারে, কি কি থ্রেট আসতে পারে, কি কি জিনিস ওভারকাম করা উচিত, এই জাতীয় বক্তব্য। এক নম্বর হচ্ছে পভার্টি, সাথে সাথে ইনএকুয়ালিটি। এরকম দেশগুলোতে অনেক পভার্টি, তাই না? আমাদের দেশে অনেক মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে,
বাণিজ্য নাই, চাকরি নাই, যুব সম্প্রদায়ের একটা নির্দিষ্ট লেবার ফোর্স বেকার, শিক্ষিত বেকার, অশিক্ষিত বেকার, স্কিল বেকার, আনস্কিল বেকার, জব পাচ্ছে না, তাই না? শহরের কাজের একটা ব্যবস্থা আছে, গ্রামে কাজের ব্যবস্থা নাই, গার্মেন্টস ফ্যাক্টরি নাই, অন্যান্য প্রতিষ্ঠান নাই, সব কিছু শহর কেন্দ্রিক, সেন্ট্রালাইজ, ঢাকা কেন্দ্রিক। তো মানুষজন সবসময় সব জায়গায় মুভ করতে পারে না, ওরকম অর্থনৈতিক সামর্থ্য নাই যে শহরে এসে কাজ করবে, কিছু টাকা আয় করবে, কাজের সুযোগ ওরকম নাই। সব কিছু মিলিয়ে মানুষ একটা সাফারিংয়ের মধ্যে যায়। দেশটা কৃষি নির্ভর, অনেক মানুষ কৃষিকাজে জড়িত হয়, 6 মাস কৃষির ফসল হয়, 6 মাস তারা বেকার থাকে। একটা সিজনাল আনএমপ্লয়মেন্টের ধাক্কায় তারা পড়ে। কোথা থেকে তারা টাকা কামাবে? তারা অসহায় হিসেবেই থাকে। দেশ গরিব, সে অনেক টাকা ইনভেস্টমেন্ট করতে পারে না যে অনেক কলকারখানা করবে, অনেক মানুষ অনেক গ্রাজুয়েট সেখানে চাকরি পাবে, এমন না। গভর্নমেন্টের চাকরির লিমিটেশন আছে, অনেক ক্ষেত্রে বাংলাদেশে বলা হয় গভর্নমেন্ট চাকরি সোনার হরিণ। মানুষ বিসিএস দেয় কত কষ্ট করে, লাখ মানুষ বিসিএস দেয়, 2000 মানুষ ক্যাডার হয়, বাকি 98,000 মানুষের প্রতি বছর একবার করে ক্যাডার হওয়ার স্বপ্ন ভঙ্গ হয়। তো এরকম একটা দেশে প্রভার্টি থাকবে না কেন? মানুষ আয় করতে পারে না, মানুষ ভালো খেতে পারে না, অপুষ্ট মা, অপুষ্ট শিশু, দিনের পর দিন মানুষ প্রভার্টির আকরে বিকরে জড়িয়ে থাকে। প্রভার্টির আবার একটা চক্র আছে, 3 জেনারেশন করে প্রভার্টির লাইফ সাইকেল চলতে থাকে। দারিদ্রের দুষ্ট চক্র বলে এটাকে বলা হয়। 3টে জেনারেশন দারিদ্রের দুষ্ট চক্রে আটকে যায়। তারপরে যদি ডেভেলপমেন্ট হয়, 1 জেনারেশন মানে 25 বছর, 2 জেনারেশন মানে 50 বছর, 3 জেনারেশন মানে 75 বছর, প্রায় 100 বছর না? তাহলে ধরেন মানুষ প্রভার্টির মধ্যেই আটকে যাচ্ছে। ডেভেলপিং কান্ট্রিজের মধ্যে, ডেভেলপ কান্ট্রিজের মধ্যে অত পুঁজি পাটা নাই যে এত ইনভেস্টমেন্ট গভর্নমেন্ট করতে পারবে। বসে বসে খাওয়ানোর শক্তি নাই। মানুষ তো বিদেশে বসে থাকলে একটা বেকার ভাতা পায়, একটা বয়স্ক ভাতা পায়, সিনিয়র সিটিজেন একটা ভাতা পায়, মানুষ ওখানে সন্তান জন্মদান করলে ভাতা পায়, চাকরিতে অ্যাডভান্টেজ পায়। মানুষ তো কম গরিব দেশ তো না, ওদের হাতে টাকা আছে, জনসংখ্যা বাড়বে, এটাকে উৎসাহিত করে। সুতরাং কেউ যদি সন্তানের বাবা হয়, মা হয়, তাদেরকে ভাতা দেওয়া হয়। কিন্তু এই দেশের চিত্র তো ভিন্ন। এদেশে মানুষ জনসংখ্যা কমাতে বলে, বিদেশি আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকের চাপ থাকে জনসংখ্যা যেন না বাড়ে। তাদের ধারণা জনসংখ্যা অনেক বেশি বেড়ে গেলে তারা ফুড ইমব্যালেন্স করে ফেলবে, যদিও ধারণাটা ভুল। কিন্তু প্রপার্টি থেকে আমরা বেরোতে পারতেছি না। আর আমরা লেবার ইন্টেন্সিভ একটা কান্ট্রি, অনেক লেবার, ক্যাপিটাল ইনভেস্টমেন্টের মতো শক্তি আমাদের নেই। কিন্তু লেবারকে আমরা দক্ষ যদি করি, দেশের মার্কেটে যদি ব্যবহার করতে না পারি, তাহলে আমরা দুবাই বা বিভিন্ন দেশে লেবার ফোর্সকে পাঠাচ্ছি না, অনেকে শ্রমিক হিসেবে বিদেশে কাজ করে না, সেখান থেকে আবার রেমিটেন্স আসছে, কিছুটা প্রপার্টি এলিভেট হচ্ছে। কিন্তু মানে মেইন স্ট্রিম চিন্তা করলে বাংলাদেশ আসলে গরিব দেশ, এবং এখানে একটা ইনইকুয়ালিটির ছোঁয়া আছে। ইনইকুয়ালিটি, ইকুয়ালিটি ঠিক বিপরীত, অসমতা। এখানে কোনো সাম্য নেই, ধনী গরিবের একটা চরম ব্যবধান। আপনি দেখেন বাংলাদেশে অনেক মানুষ অনেক, কিন্তু কিছু মানুষ দেখবেন যে রাস্তায় শুয়ে আছে, খেতে পাচ্ছে না। সমাজে অনেক শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, আর উচ্চ মধ্যবিত্ত, তারপর আবার ধনী, অনেক ধনী, একটু কম ধনী, মিড লেভেলের ধনী, এগুলোর আবার বিভিন্ন ইনকাম রেঞ্জের উপর বেসিস করে এই ডিসিশনগুলো ড্র করা হয় যে একটা মানুষ কতটুকু আয় করলে নিম্ন মধ্যবিত্ত হবে, মধ্যবিত্ত হবে, উচ্চ মধ্যবিত্ত হবে। সমাজে যখন কাজ থাকে না, প্রপার্টি ছড়াছড়ি, তখন অনেক মানুষ অটোমেটিক দারিদ্র সীমার নিচে চলে আসে। নিম্ন মধ্যবিত্ত ছাড়াও সমাজে এরকম কিছু শ্রেণী আছে যাদের অন্ন নাই, বস্ত্র নাই, বাসস্থান নাই, শিক্ষা নাই, চিকিৎসা নাই, তথ্যের অধিকার তারা বুঝেই না, মৌলিক চাহিদা পূরণ করতে পারে, তারা দারিদ্র সীমার এত নিচে চলে আসছে। তো এরকম একটা জেনারেশন দিয়ে আপনি কখনোই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট আশা করতে পারবেন না। এই জন্য আপনাকে প্রপার্টিকে এলিভেট করতে হবে আল্লাহর রহমতে, এবং ইনইকুয়ালিটিটাকে অফ করতে হবে। আমাদের ওয়েলথ ডিস্ট্রিবিউশন বলে একটা কথা আছে ইকোনমিক্সে, শুনতেছেন আপনি? এই দেখেন, ওয়েলথ
ডিস্ট্রিবিউশন, মানে সম্পদের বন্টন, আরেকটা হচ্ছে ইনকাম ডিস্ট্রিবিউশন, আয়ের বন্টন। এই দুটো জিনিসই আমাদের দেশে ইনইকুয়াল। এবং অনেক রাষ্ট্র আছে যারা চিন্তা করে যে সমাজ থেকে যখন কোনো সম্পদ মানুষ পায়, রাষ্ট্র পায়, ওটাকে যেন ইকুয়ালভাবে ডিস্ট্রিবিউট করা হয়, যাতে সমাজের সব শ্রেণীর মানুষের কাছে ওই অ্যাডভান্টেজটা পৌঁছায়। ওকে, কিন্তু গভর্নমেন্ট যদি মনে করেন না শুধুমাত্র গভর্নমেন্ট একটা ধনিক শ্রেণীকে টার্গেট করবে, তাদেরকে লোন দিবে ব্যাংকিং সেক্টরে, বা একটা শ্রেণীকে টার্গেট করবে তাদেরকে পারিতোষিক দিবে, একটা শ্রেণীকে টার্গেট করবে তাদেরকেই মোটিভেট করবে, এভাবে ওয়েলথ ডিস্ট্রিবিউশন হয় না। ওয়েলথ ডিস্ট্রিবিউশন হয় সমাজের সবার কথা চিন্তা করে। কোনো প্রাইভেট সেক্টরটা করতে পারবে না, গভর্নমেন্ট ছাড়া এটা করাটা খুব ডিফিকাল্ট। ইনকাম ডিস্ট্রিবিউশনও ইকুয়াল হতে হবে, সমাজের সবাই সমান পারিশ্রমিক পায় না। ডাক্তাররা যে পারিশ্রমিক পায়, একটা গার্মেন্টস শ্রমিক কিন্তু সারা মাস খেতে ওই পারিশ্রমিকটা পায় না। অনেকে খুব অল্প সময়ে অনেক টাকা আয় করে ফেলছে, আর অনেক মানুষ অনেক খেটে ওই পরিমাণ টাকা পায় না। আমি সেদিন রিক্সা উঠলাম, আমার বাসা বনশ্রীতে, বনশ্রী যে টিভি সেন্টার, ওখান থেকে আমার বাসা হেঁটেই যাওয়া যায়। শরীর মন ভালো থাকে না অনেক সময়, মাত্র 20 টাকা ভাড়া, রিক্সা উঠি প্রায় সময়, বয়স হয়ে যাচ্ছে। তো চিন্তা করলাম, এই যে যুবক ছেলেটা রিক্সাটা চালাচ্ছে, কেউ কারো না কারো সন্তান, তাই না? ওর বাসাতে টাকাটা নিয়ে যাবে, গ্রামে হয়তো থাকে, শহরে রিক্সা চালায়, কোথায় থাকে, কি খায়, দুপুরে কি খায়, রাতে কি খায়। আহা, সমাজে এই বয়সে একটা ছেলে হয়তো প্রাইভেট সিতে পড়ার সুযোগ পাচ্ছে, অনেক ভালো জায়গায় আছে, অনেক ভালো ফ্যামিলিতে বড়, এই ছেলেটা সেই সুযোগটা পাচ্ছে না। 20 টাকা যদি চিন্তা করা হয় যে 1000 টাকা মাসে পাবে, সরি একদিন পাবে, তাহলে ওকে অনেকবার রিক্সাটা চালাতে হবে, 50 বার রিক্সাটা চালালে, তার মানে আমাকে 25 বার সে যদি আপ ডাউন করতে পারে 1000 টাকা পাবে। অথচ 1000 টাকা সমাজের অনেক শ্রেণীর কাছে কিছুই না। একটা ডাক্তার 2000 টাকা ভিজিটেও রোগী দেখতেছে, 1000 টাকা তো খুব কমন হয়ে গেছে, 800 টাকা কমন হয়ে গেছে। বড় ডাক্তার যেটা দেখতেছে সেটা তার হয়তো 2-4 মিনিটের ইনকাম। আর একটা রিক্সাওয়ালা কত কষ্ট করতেছে, তার ফিজিক্যাল লেবারটার কোনোরকম দাম নাই। বিদেশে যেরকম ঘন্টা প্রতি একটা পারিশ্রমিক দেওয়া হয় মোটামুটি একটা সততার লেভেল রেখে, এরকম যদি বাংলাদেশে থাকতো অনেক মানুষ বৈষম্যের শিকার হতো না। বাংলাদেশে কম হবে না কেন? কারণ লেবার মার্কেটে অনেক অব্যবহৃত লেবার, এই জন্য ওদের খুব কম পয়সায় কিনে ফেলা যায়। বুঝছেন? আমাদের লেবারটা আমরা ইউজ করতে পারতেছি না, লেবার ইন্টেন্সিভ কান্ট্রি। কিন্তু ক্যাপিটাল ইন্টেন্সিভ কান্ট্রি হতো, লেবার শর্টেজ থাকতো, তখন আমরা ওদেরকে পার আওয়ার করে একটা টাকা দিতে পারতাম। কিন্তু ইনইকুয়ালিটি ওখান থেকেই শুরু। সেই ছেলেটা যদি 1000 টাকাও পায়, 50 বারই সেই রিক্সা যদি টানতে পারে, আহা, 1000 টাকা দিয়ে আজকালকার বাজারে সে একটা ভালো বাজার করতে পারবে না, তাই না? সে যদি 30 দিন সুস্থ থাকে, আল্লাহ তাকে সুস্থ রাখে, সে কাজ করতে যায়, কিছু টাকা পায়, সব দিন তো সমান পাবে না। খেয়ে দিয়ে মেস ভাড়া দিয়ে তার হয়তো খুব হাতে খুব সামান্য টাকা থাকবে, 7-8 হাজার টাকা হতে থাকবে। সেটা দিয়ে সে কি ফিউচারে এখানে আবার বাসা ভাড়া দিবে না, ফ্যামিলিকে পাঠাবে? চিন্তা করলে অনেক কষ্টকর বিষয়। ইকুয়ালিটি নাই সমাজে, অনেক কিছুতেই ইনইকুয়ালিটি। এই জন্য ডেভেলপমেন্টটা ডেভেলপিং কান্ট্রিজে অনেক স্লো, এই গ্রুপটা অনেক স্লো হয়। লিমিটেড রিসোর্সেস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, অনেক লিমিটেড রিসোর্স। আমরা একটা জায়গায় গেলে ফিনান্সিয়াল গ্যাপ, বিদেশে সাহায্যের জন্য বসে থাকতে হয়, কবে আমাদেরকে ফরেন কান্ট্রি সাহায্য করবে। ফরেন কান্ট্রিগুলো আমার অনেক তারা যখনই কোনো সাহায্য দেয় তখন তারা এক গাদা শব্দ দেবে, এই লোনের ইন্টারেস্ট হবে এত, এত জনসংখ্যার এত থেকে এততে নামিয়ে আনতে হবে, তারপর এইটা করতে পারবো না, ওটা করতে পারবো না। দেখা যায় বাংলাদেশে যে সাধারণ একটু চলবে সেই জিনিসটা অনেক সময় অফ হয়ে যায়। তাদের ওই কালচারাল শক্তিগুলো মানতে যে ডেভেলপিং কান্ট্রিজ একটা মুসলিম কান্ট্রি সে বাংলাদেশ অনেক সাফার করে। লিমিটেড রিসোর্স, টাকা পয়সা নাই, বিদেশিদের উপর সবসময় লোন নির্ভরশীল, তাদের উপর সাহায্যের জন্য চেয়ে থাকতে হয়। ওয়ার্ল্ড ব্যাংক সাহায্য কবে দিবে, একটা প্রত্যাশিত হবে, IMF কখন টাকা দিবে, এটা হবে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কখন টাকা বের করবে, আমাদের এটা আমরা বানাবো। তো ওদের উপর নির্ভর, বিদেশি সাহায্যের উপর নির্ভর।
ঋণের বোঝা প্রতিটা মানুষের ঘাড়ে আছে। রাষ্ট্র যখন বলে না যে 1 লাখ কোটি ইনকাম, প্রতিটা মানুষ, এই 17 কোটি মানুষের উপরে ঋণের কোনো না কোনো অংশ আছে, তাই না? রাষ্ট্রের জনগণের খেদমতের জন্যই টাকাটা নিচ্ছে, আলটিমেটলি জনগণই কিন্তু ঋণী, রাষ্ট্র দায়িত্বপ্রাপ্ত। এইভাবে আমাদের দেশে তার স্বর্ণের খনি নাই, তাই না? রূপার খনি নাই। অনেক দেশে লোহার পাহাড় আছে, আয়রন সংগ্রহ করা যায়, আমার দেশে নাই। কিছু গ্যাস আছে, তাও লুটপাট, তাই না? তারপর ওই অর্থে তেলের খনি নাই, তাই না? চোরের খনি সব। তো লিমিটেড রিসোর্সের এই বেড়াজালে পড়ে একটা ডেভেলপিং কান্ট্রিজ কীভাবে ডেভেলপ করে? তার অনেক কিছুই নাই। যেটুকু গ্যাস আছে মিসম্যানেজমেন্টে জ্বালিয়ে ফেললো, তারপর বাসা বাড়িতে গ্যাসের লাইন দিল, কিছু কিছু গ্যাস বকেয়া বিল আদায় করতে পারে না। গভর্নমেন্ট কিছু প্রতিষ্ঠানকে গ্যাটকো নাইকোকে চুক্তিতে দিচ্ছে, তারা অনেক গ্যাস নিয়ে চলে গেছে। যেটুকু গ্যাস আছে সেটুকু আবার ইলেকট্রিসিটিতে উৎপাদন করার জন্য কনভার্ট করা হচ্ছে। অনেক রিসোর্স, এমনি রিসোর্স বলতে আসলে কিছুই নেই, শেষ হয়ে যাচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার খুব কম, ইনফ্রাস্ট্রাকচার নাই বললেই চলে। আমরা যে পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান বানিয়েছি, বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি হয়েছে, ভালো শিক্ষা ডেভেলপমেন্ট হয়েছে, অনেক জায়গায় আমরা ক্যান্টনমেন্টও বানিয়েছি। এত ক্যান্টনমেন্টের দরকার বাংলাদেশে, যুদ্ধ চলছে, এগুলোর পিছনে সামরিক খাতে অনেক ব্যয়, অস্ত্র কিনতে অনেক ব্যয়, এগুলোর সাথে আবার অনেক ধরনের দুর্নীতি। গভর্নমেন্ট অনেক বড় হসপিটাল চাইলেও ওইভাবে এফোর্ড করে নির্মাণ করতে পারছে না, কারণ অন্যান্য জায়গায় সে একটা অসম বন্টন করে ফেলছে তার কালেক্টেড লোনগুলো। এই জন্য স্ট্রাকচারের কোনো ফেসিলিটি ওই অর্থে নাই। সব জায়গায় যদি ভালো ভালো হসপিটাল থাকতো, মানুষ একটা সেবা পেত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ওরকম সেবা পাওয়া যায় না। আপনি গভর্নমেন্টের অনেক বড় বড় প্রতিষ্ঠান সব জেলায় নাই, ওগুলো ঢাকা কেন্দ্রিক, সেন্ট্রালাইজ, মানুষ এখানে সে সেবাটা নিতে পারে না। অনেক জায়গায় বাংলাদেশে এখনো বিদ্যুৎ যায় না, অনেক রোহিঙ্গা, বিদ্যুতের লাইন টানা যায় না। অনেক জায়গায় কোনো সরকারি স্থাপনা দিয়ে যে গভর্নমেন্ট কোনো ফ্যাসিলিটি মানুষ পাচ্ছে না। অনেক জায়গায় চর অঞ্চল, বরিশালের চারপাশে নদী বিস্তৃত একটা জায়গা, অনেক ইনফ্রাস্ট্রাকচারের দরকার ছিল, নাই। অনেক সেতু নাই, অনেক রাস্তাঘাট রয়েছে, আরও অনেক জায়গা আছে যেখানে ডেভেলপমেন্ট করা যেত, নাই। এই জন্য মানুষ রিসোর্স কম দেখে সাফার করে, ইনফ্রাস্ট্রাকচার বা এই সমস্ত অবকাঠামো নাই দেখে তারা সাফার করে। সাস্টেনেবল ডেভেলপমেন্টটা পিছিয়ে থাকবে, এটা একটা বড় চ্যালেঞ্জেস। যে স্ট্রাকচার একটা গ্যাপ, লিমিটেড রিসোর্স আছে, অনেক অ্যাম্পল বা পর্যাপ্ত রিসোর্স নাই। তারপর হচ্ছে ডিপেন্ডেন্স অন ন্যাচারাল রিসোর্সেস। আমরা যেটুকু ডিপেন্ড করছি ন্যাচারাল রিসোর্সের উপর করছি, আমরা মনে করি যে বড় পুকুরিয়ার কয়লা আমরা বিক্রি করবো, আমরা সিলেটের গ্যাস বিক্রি করবো, নোয়াখালীতে কয়েকদিন আগে গ্যাসের ফিল্ড আবিষ্কার হলো, আমরা ওভাবে ব্যবহার করতে পারছি না, ডিপেন্ড করে আছি গ্যাসের উপর। সেটা আবার একটা সিগনিফিকেন্ট অংশ ইলেকট্রিসিটি কনজাম্পশনে, এনার্জিকে ট্রান্সফর্ম করে নেওয়া হচ্ছে। একটা মাত্র রিসোর্স, সেটাও গ্যাটকো নাইকো দুর্নীতিতে চলে যাচ্ছে, মিসম্যানেজমেন্ট হচ্ছে। বিদেশি ভ্যালিরা এগুলো উত্তোলন করে দেওয়ার জন্য 50% তারা চার্জ করতেছে, তাদের কনসালটেন্সি সার্ভিসকে দিতে হচ্ছে, ইঞ্জিনিয়ারদেরকে দিতে হচ্ছে, তারা উত্তোলনের পর একটা অংশ নিয়ে যাচ্ছে। তো আমরা ওভাবে ইউটিলাইজ করতে পারছি না। আমাদের ন্যাচারাল রিসোর্সের উপর ডিপেন্ডেন্স ছেড়ে দিয়ে অন্যান্য খাতে ডিপেন্ড হতে হবে। শুধুমাত্র আমরা রিসোর্সকে ইউটিলাইজ করে যে উঠবো, এই চিন্তা আমাদের বাদ দিতে হবে। অনেক দেশ অনেক কম রিসোর্স সম্পন্ন হয়, তবুও তারা দেখা যায় ফোকাসটা রাখে অন্যান্য রিসোর্স। পৃথিবীতে আমেরিকা অনেক বর্ষাল একটা দেশ, ধনী একটা কান্ট্রি, ওদের অনেক রিসোর্স আছে, কিন্তু ওরা রিসোর্স উত্তোলন করতে চায় না, কারণ এগুলো তাদের ন্যাচারাল একটা সমস্যা তৈরি হতে পারে। ঘন ঘন ভূমিকম্প হওয়া বা একটা প্রকৃতির ক্যালামিটি নষ্ট হয়ে যাওয়া, এই জন্য তারা এগুলো খুব সিনসিয়ারলি দেখে। তারা নিজেদের রিসোর্সকে কনজিউম করতে চায় না, ওরা চায় বাইরে থেকে প্রয়োজন রিসোর্স কিনে আনবো, ওদের বাহার কাটবো, ওদের খনি থেকে তেল নিব, ওদের খনি থেকে গ্যাস নিব, সৌদি থেকে তেল নিব, তারা নিজেদের রিসোর্স উঠাবে। ক্লাইমেট চেঞ্জ ভালনারেবিলিটি, মানে অরক্ষিত, যে কোনো সময় একটা বড় ধরনের ক্ষতির মুখে আমরা করতে পারি। ভালনারেবল মানে অরক্ষিত একটা অবস্থা, সুরক্ষিত নয়। এই যে এখন দেখেন ক্লাইমেট চেঞ্জের কারণে আমরা সব জায়গায় এখন বন্যা,
আমরা অনেক বৃক্ষ নিধন করছি, অনেক গাছ কেটে ফেলছি, পরিবেশের ঠান্ডা ভাবটা নাই, গ্রিন হাউস এফেক্ট, তারপর অনেক কার্বন এমিশন হচ্ছে গাড়ির ধোঁয়ায়, পৃথিবী হিট হয়ে যাচ্ছে, হিট হয়ে যাওয়ার কারণে আইসবার্গগুলো গড়ে যাচ্ছে, অ্যান্টার্কটিকার আইসবার্গ গড়ে গেলে আপনার যে এই পানি উৎপাদন হচ্ছে, পানিটা সমুদ্র পৃষ্ঠের উপরে চলে আসলে অনেক দেশ, অনেক কান্ট্রি, অনেক রাইন আপনার প্লাবিত হয়ে যাচ্ছে। সুতরাং আলটিমেটলি ন্যাচারাল ডিজাস্টারগুলোকেও ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। যদি আমরা সেটাকে ঠিকমতো ম্যানেজ করতে না পারি, মিসম্যানেজমেন্ট থাকে, তাহলে ক্লাইমেট চেঞ্জের এই ভালনারেবিলিটির কারণে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে না। এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং আমরা সবসময় চিন্তা করি যে এই রিসোর্সটা পেলাম, রিসোর্সটা আমরা খেয়ে ফেলবো, কিন্তু রিসোর্সটা আমরা ফিউচার জেনারেশনের জন্য আমরা রেখে যাচ্ছি কিনা। প্রথমে একটা দেশের উচিত গ্যাস আবিষ্কৃত হলে কত ঘনফুট কিউবিক মিটার গ্যাস আছে এটা ক্যালকুলেট করার পর কতটুকু জেনারেশন পর্যন্ত এটাকে এফিশিয়েন্টলি ইউজ করে চালানো যাবে সেটা ম্যাপিং করা। হ্যাঁ, বোঝা যায় কতটুকু মজুদ আছে, বোঝা যায়। টেকনোলজি আছে, যেমন দেখেন এটা অনেকটা এরকম যে আপনি যে জাহাজে আছেন, জাহাজের নিচে কতটুকু ইয়েতে ভূপৃষ্ঠ আছে, মানে জাহাজ কতটুকু পানির উপরে আছে, এটাও জাহাজ বলে দিতে পারে অটোমেটিক। আপনি যে লাইনের উপর দিয়ে যাবেন ওটা ডেপ বলে দিবে, নাহলে বড় বড় জাহাজগুলো অনেক জায়গায় আটকে যায়, ওরা বলে দিতে পারে যে এটা কত। আমার আসলে খনি নিয়ে অত ধারণা নাই, কিন্তু আমি সিনেমায় বা ইয়েতে দেখছি, অত ধারণা নেই। তবে যেখানে গ্যাসের খনি থাকে ওখানে আপনার কিছু পেট্রোলিয়ামও থাকে। পেট্রোলিয়াম থেকে তেল আসে। হ্যাঁ, পেট্রোলিয়ামও থাকে। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জেস যেটা ডেভেলপমেন্ট ইকোনমিক্সে আলোচনা করা হয়। আমি যখন নেক্সট দিন আসবো তখন আর একটা পয়েন্ট